বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফল সবারই জানা এবং এটিও আমাদের সবার জানা যে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বিশেষ করে মেয়র প্রার্থীদের নির্বাচনের দিন 11টা থেকে 12টার মধ্যে। নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ বলে অভিহিত করেছে সরকারি দল। অন্যদিকে বিরোধী যারা সরে দাঁড়িয়েছেন তাদের মন্তব্য বলবার অপেক্ষা রাখে না। পর্যবেক্ষকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে নানা ধরনের প্রশ্ন তোলা হয়েছে ইতিমধ্যেই এবং প্রধানমন্ত্রী নিজেও কিছু মন্তব্য করেছেন। সব মিলিয়ে এই নির্বাচন কেমন হলো, এই নির্বাচন থেকে এই 3 নগরবাসী কি পেল এবং এই নির্বাচনের প্রভাব বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে কতটা পড়বে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন সিনিয়র সাংবাদিক সম্পাদক নাইমুল ইসলাম খান। তারপরে রয়েছেন আর্কিটেক্ট মোবাশ্বের হোসেন। তিনি মূলত স্থপতি, কিন্তু তার চেয়ে বড় কথা তিনি প্রাণ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগে বলে নিজেকে পরিচয় দেন, যদিও মাঝে মধ্যে সমালোচনার ব্যাপারে খোলামেলা মনে করে থাকেন এবং সেই জায়গায় সততার সঙ্গে করবার চেষ্টা করেন। এখন পর্যন্ত যা শুনেছি, আজকে কি করবেন সেটি অবশ্য আমার জানা নেই। আমার একেবারে ডানে রয়েছেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, যারা এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, এবং তারপরে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনিও খানিকটা আর্কিটেক্ট মোবাশ্বের হোসেনের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। নিজেকে বলেন অতীত বিএনপি ছিলেন, এখন আছেন, ভবিষ্যৎ বিএনপি রাজনীতির সঙ্গে থাকবেন। সাবেক সংসদ সদস্য, তবে তিনিও বিএনপির একজন কট্টর সমালোচক। এবং স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। নির্বাচনটি কেমন হলো? নির্বাচনে নানা রকমের গণমাধ্যমে নানানভাবে এটি এসছে। কোনো গণমাধ্যম বলেছে যে এখানে রাজনীতি পরাজিত হয়েছে, কেউ কেউ বলেছে এখানে গণতন্ত্র পরাজিত হয়েছে, কেউ কেউ বলেছে যে ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনাভাবে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে এই নির্বাচন কেমন হলো? আর্কিটেক্ট মোবাশ্বের হোসেন, আপনি শুরু করবেন এবং সূচনায় আমার মনে হয় 2 মিনিটে আপনার বক্তব্য সীমিত রাখলে ভালো। ধন্যবাদ। প্রথমে আমি শুরুতেই যে কথাটি বলতে চাই, এর আগেও আপনি বলেছি, আবারও বলছি যে ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন। তো এই ইলেকশনটা যদি খারাপও হয়, গণতান্ত্রিক চিন্তা চেতনার কথায় যদি আমি চিন্তা করি, কিন্তু গণতান্ত্রিক ধারার দিকে এগিয়ে গেছে। আর সবচেয়ে বড় জিনিস হয়েছে যে এই ইলেকশনটির মাধ্যমে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থাকে একটি সুন্দর জায়গায় নিয়ে এসছে। তার চেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, আমরা যদি সব দলের মানুষগুলিকে দেখি যারা ইলেকশনে মেয়রের জন্য দাঁড়িয়েছিলেন, তাদের ভিতরে যে ঐকান্তিক একটি প্রচেষ্টা এই দেশের জন্য কিছু করার, এই ঢাকা শহর জন্য কিছু করার, সেটা কিন্তু অসম্ভব রকম ঐকান্তিক ভাবে আমরা দেখেছি। এবং প্রতিটি ক্ষেত্রে আমি তাদেরকে নিয়ে কতগুলি মিটিংয়েও বসেছি, একজন আরেকজনকে এই কথা বলেছে, আমি যদি পরাজিত হই তাহলেও আমি আপনার পাশে থাকব। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন একটি দিক নির্দেশনা। আর আপনারা যদি তাদের ম্যানিফেস্টো দেখেন, ঢাকার মানুষের স্বপ্নকে সবাই কিন্তু অলমোস্ট 80% ম্যানিফেস্টোতে আপনি দেখবেন একই ধরনের বক্তব্য ছিল। অর্থাৎ এই ইলেকশনটি একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিতে পারত যদি ইলেকশনটি সম্পূর্ণ সুস্থভাবে হতো। বেশ কিছু ঘটনা আমি অন্তত সকালবেলা পর্যন্ত 2টি সেন্টারে গিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব গুছানো অবস্থায় হয়েছে। এমনকি যার কাছে ভোটার নাম্বার নাই তাকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর ইলেকশন কমিশন থেকে মোবাইল ফোনে কত নাম্বার রুম, কয় তালাতে, এই সামগ্রিক তথ্যগুলি যদি আমি চিন্তা করি, এখানে কিন্তু কতগুলি জায়গায় বেশ উন্নয়ন হয়েছে। এখন প্রশ্ন যেটা দেখা দিয়েছে পরবর্তীতে, যে আমরা যে ঘটনাগুলি দেখলাম, সেই ঘটনার ভিতরে আমার কাছে যে জিনিসটি একটু অগ্রহণযোগ্য মনে হয়েছে সেটি হচ্ছে যে 11টার ভিতরে এই যে ইলেকশন থেকে প্রত্যাহার করা শুরু হলো, এটা বোধহয়, হ্যাঁ আমি একদম সামগ্রিকভাবে যেহেতু দেখি নাই, মিডিয়াতে পরে পেয়েছি, আমি মনে করি এই সময়টাকে আরেকটু বৃদ্ধি করা উচিত ছিল। 2টা-3টা পর্যন্ত হলে পারে এই তথ্যগুলি সংগ্রহ করা অনেক সহজ হতো বিএনপির পক্ষে এবং মানুষের সামনে এই তথ্যগুলি উপস্থাপন করা যেত। আমি এইভাবে মনে করি যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইলেকশনে থাকবো, অর্থাৎ জনগণের সাথে এই
আত্মিক বক্তব্যটি রাখা হয়েছিল। তো জনগণ থেকে সরে আসার আগে ঘন ঘন তথ্য দিয়ে জানানোটা উচিত ছিল জনগণকে তৈরি করার জন্য, যেন জনগণ বুঝতে পারে যে এই ধরনের খারাপ ঘটনা ঘটছে। কিছু কিছু তথ্য সঠিকভাবে দেওয়া উচিত ছিল, সঠিক অর্থাৎ যে এত নম্বর বুথে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, মানুষ এই জিনিসে নিজেকে তৈরি করতে পারত। আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি, যেরকম আমার বাড়িতেই, আমার ধানমন্ডিতে, আমাদের বাসা ধানমন্ডিতে, আমি এর আগে যতগুলি ইলেকশন আছে, 2টি ইলেকশনে আমি ধানমন্ডিতে দেখেছি, সাধারণত আপনার 2টার পর থেকে 2টা থেকে 4টা পর্যন্ত প্রচন্ড চাপ থাকে। সকালে একদম আর্লি সকালে, মাঝখানে গ্যাপ, 2টা থেকে মানুষজন ফ্যামিলি মেম্বার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসে। কালকে এই ডিক্লারেশনের পরে এমনও আমি ক্যান্ডিডেট দেখেছি যারা বলছে যে আর ভোট দিয়ে কি হবে, মাঝপথ থেকে ফিরে চলে যাচ্ছে। আর কালকে হাঁটার একটা বড় সুযোগ ছিল ঢাকা শহরে। এটা আসবো আবার আপনার কাছে। মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। আমার বিদগ্ধ ভাই আর্কিটেক্ট সাহেব যখন বলেন ব্যাড ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন, এই মূল্যবোধের পরে তো কোনো জবাব থাকে না। এই যদি আমাদের শিক্ষিত শ্রেণী মূল্যবোধগুলি এখানে দাঁড়ায়, তাহলে সেখানে তার কিছু বলার থাকে না। আসলে অপরাধী তো আমরা, আমি, আপনারা, এই হোয়াইট কলারম্যান পিপলরা। আমরা আমাদের ভগবানের পক্ষে সমস্ত স্তুতি গাইতে পারি, আমরা ভালো মন্দটাকে কালার চশমাতে দেখি। আমি মুবাশশির ভাইকে বিনয়ের সঙ্গে বলবো, আপনি একজন প্রফেসর, একজন স্থপতি, আপনারা যদি এগুলা বলেন ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন, আই থিংক উই ফিল শেম। ভাইয়া, এই যদি আমাদের শিক্ষার মান হয়, কেন আপনি বলতে পারলেন না যদি ব্যাড ইলেকশন হয়ে থাকে দিস ইজ নট ইলেকশন? কি হতো আপনাকে? শেখ হাসিনার কাছে আপনার কি পাওয়ার আছে? আপনারটা বলুন। আমি সেটা বলছি, কাজে উনি সরকারি দলের লোক হয়ে যেখানে এই ইলেকশনকে বলেছেন ব্যাড ইলেকশন, তারপর সেই ব্যাড ইলেকশনে মেয়রদের অধীনে আমাদের থাকতে হবে। সেই ইলেকশন কেন বাতিল হবে না? যে ইলেকশন আজকে মুবাশশির সাহেব একজন আওয়ামী লীগের বড় নেতা হয়ে যেখানে বললেন ইট ইজ এ ব্যাড ইলেকশন, হি হ্যাজ সার্টিফাইড ইট, নট মি। তাহলে এই ব্যাড ইলেকশনটাকে আমরা কেন মেনে নেব? কেন কেন কেন? আপনার নিজের কোনো বক্তব্য আছে? মানে বক্তব্য নেই, মানে আপনি ওনার বক্তব্য, এই ব্যাড ইলেকশনকে আমরা মেনে নিতে পারি না। মানে আপনি কি ওনার মতো কি বলবো? আমার মুবাশশির ভাই তো ওনার মতো মনে করছেন যে আপনি এটা ব্যাড ইলেকশন হয়েছে? আমি এখন অবশ্যই মনে করছি ব্যাড ইলেকশন। ইট ইজ এস্টাবলিশড। মানে উনি তো ভুলও বলতে পারেন না, উনি ভুল বলবেন কেন? উনি শিক্ষিত মানুষ, ভুল বলবেন কেন? উনি ভুল বলে থাকে স্বীকার করেন, উনি ভুল বলে থাকে স্বীকার করেন। শিক্ষিত মানুষের এত সমালোচনা করলেন। আমি এজন্য করছি যে আমরা কিন্তু এখনো এই স্টেজে, উনি যে স্টেজে আছেন সেই স্টেজে বাংলাদেশের 5% মানুষ না। আমার স্টেজে হয়তো 25-30% আছে, কিন্তু ওনার স্টেজে 5% না স্যার। জি, নাইমুল ইসলাম খান। যদি আধা মিনিট বেশি লাগে আমার পরের কেটে দিয়ে। প্রথম কথা হচ্ছে যে এই ইলেকশন ডে ভোটিংটা ছাড়া এটা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের একটা মডেল ইলেকশন, বিশেষ করে স্থানীয় সরকারকে সবকিছু মিলে একটা ইলেকশনের সব দিক থেকে এটা মডেল, শুধু ভোটিং ম্যানেজমেন্টটা ছাড়া। এখন এমনকি আমরা যে প্রোডাক্টও পেয়েছি মেয়র, এই মেয়ররাও আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতায় এত মানে তুখর, স্মার্ট, ইয়াং, কম্পিটেন্ট, কমিটেড, ক্রিয়েটিভ এবং আইনি সীমাবদ্ধতা সত্ত্বেও তারা পারফর্ম করার মতো লোক। অন্য যে কেউ হলে আইনের সীমাবদ্ধতার জন্য সে পারফর্ম করতে পারতো না। তারা আইনের বাইরে গিয়েও সৃজনশীলতা দিয়ে, নেটওয়ার্কিং দিয়ে, সেটিকে আপনি সবার ক্ষেত্রে বলতে পারবেন? আমি সবার ক্ষেত্রে বলতে পারবো, মানে একই লেভেলের না। আনিসুল হক যা, সাইদ খোকন তা নয়, নাসির সাহেবও তা নয়, তিনজনের ডিফারেন্স আছে। কিন্তু সুবিধাটা হলো আনিসুল হক যখন একজন থাকবেন, একজন যখন ব্রেক থ্রু করবেন, বাকিরা এটার বেনিফিট নিতে পারবে। এটা হলো এক্সাম্পল, প্রেসিডেন্স। এটা বলি আমরা ইন্ডিয়ার ইলেকশন ভালো হয় নাম উচ্চারণ করি, কিন্তু সেশন কিন্তু কিচ্ছু করে নাই। সেশন শুধু এক্সাম্পল ক্রিয়েট করে দিয়ে গেছে, পরের তার আর কিছু করতে হয় না। ওই সেশন সাহেবের করাটারে ফলো করলেই ভালো ইলেকশন হয়। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। আনিসুল হক করবেন যদি আমি মনে করি সাইদ খোকনও পারবেন। আমার ধারণা তাদের একটা মেলামেশাও থাকবে, নাসিরও পারবেন। আমি নাসিরকে ওনাকে পার্সোনালি অতটা জানি না। এখন কথাটা হলো বিএনপি এটা থেকে কি করেছে, এটা প্রত্যাহার বর্জন। অ্যাকচুয়ালি ইন লিগাল টার্মস প্রত্যাহার বর্জন বলতে কিছু নাই। এটা কিন্তু একটা রাজনৈতিক রেটোরিক্যাল, এটা একটা ইট ইজ এ ফর্ম অফ এ প্রোটেস্ট।
It is nothing more than registering a protest among the minds of the people. এটা লিগ্যাল ইমপ্লিকেশন নাই, তাদের কিন্তু রেজাল্ট, তাদেরকে হার মানতে হবে, তাদেরকে যে ভোট পাইছে এটা ভালো ভোট কালো ভোট যাই হোক এই ভোট মানতে হবে, দাপ্তরিকভাবে মানতে হবে, এবং তাদেরকে ইলেকশনের হিসাবের জবাবও দিতে হবে, কিন্তু নইলে তাদের বিরুদ্ধে মামলা হবে, বিকজ দে ওয়্যার ইন দি ইলেকশন। সো আমরা যেটা মনে করতেছি তারা চলে গেছে, এটা কিন্তু আমরা অযথা বলি চলে গেছে। দে ওয়্যার অফিসিয়ালি ইন দি রেস and they have to face all the consequences legally imposed on them. So এটা প্রতিবাদ। আমি মনে করি প্রতিবাদ জানানোর তাদের অধিকার আছে। তারা তো তাদেরকে এইভাবে অষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার কোনো স্কোপ না, তারা প্রতিবাদটা জানিয়েছে। এখন কেন নির্বাচনটা ভালো একটা নির্বাচন হতে পারলো না? ইলেকশন ডে নিয়ে আপনার প্রশ্নটা এই জায়গাটা ম্যানেজমেন্টের যে কোথায়, ইলেকশন ডেটা কেন ভালো হতে পারলো না? আমরা এটাতে আমাদের টিপিক্যালি কিন্তু আমাদের মনে হবে নির্বাচন কমিশন ফেল করছে। আসলে নির্বাচন কমিশন আমাদের দেশে যত ভালো নির্বাচনই হয়েছে এটা একটাও নির্বাচন কমিশনের ক্রেডিটে হয়নি। আমাদের দেশে বলবে যে মানে পুলিশের ইয়েতে অন্যায় নির্বাচনটা খারাপ হয়েছে, পুলিশ অন্যায়ের চেষ্টাই করতে পারে না। আমরা এটা দেখেছি, ইলেকশনের পর ইলেকশন দেখেছি, আমরা দেখেছি গাজীপুরে, আমরা দেখেছি রাজশাহীতে, আমরা দেখেছি সিলেটে, আমরা দেখেছি যশোরে, আমরা দেখেছি কুমিল্লায়, আমরা দেখেছি নারায়ণগঞ্জ। জিনিসটা যেটা হয়েছে যে 5ই জানুয়ারি নির্বাচনের আগে জামাতের ক্ষেত্রে স্পেশালি মানবতা বিরোধী অপরাধের বিচার পর্বটার সময় এবং সর্বশেষ গত 3 মাসে কর্মসূচি এবং কৌশলের ক্ষেত্রে কিছু মিস্টেকের জন্য বিএনপির কর্মী লেভেল এবং ছোট নেতা লেভেলেও একদম পর্যদস্ত, এটা তাদের ভুলের জন্য। এই ভুলটার একটা খেসারত দিতে হয়েছে। গাজীপুরে এই পুলিশ বাহিনী কিছু করতে পারে নাই, কারণ বিএনপি ওয়াজ দেয়ার ভিগোরাস। এই যে ভিগোরাসলি থাকবে কে, আক্তার ভাই তারা একটা লেখায় প্রশ্ন তুলেছেন যে সাংগঠনিক দুর্বলতা। এটা দুর্বলতা, এটা কিন্তু সাংগঠনিক দুর্বলতা না, এটা হলো কর্মীরা বিপর্যস্ত, জেলে, আহত, পলাতক, আর যাও কিছু ছিল তারা ভীত সন্ত্রস্ত। এটা কেন হয়েছে? আপনি কেউ যদি বলে এটা আওয়ামী লীগের জন্য হয়েছে, আমি তাদের মুখের উপর বলি যে না, এটা আওয়ামী লীগের জন্য হয় না। আওয়ামী লীগ যা ছিল তাই আছে, আওয়ামী লীগ এরকমই দল, গাজীপুরেও তারা এরকমই ছিল, কিন্তু তারা এটা পারে না। ইট ওয়াজ ব্যালেন্সড বাই দি আদার পার্টি। এই যে ব্যালেন্সটা ছিল না, এই ব্যালেন্সটা ছিল না এইবার বিএনপির জন্য। কিন্তু এই বাংলাদেশে এমন ইলেকশন হয়েছে যখন আওয়ামী লীগও এই ব্যালেন্সে নেগেটিভে ছিল। আপনি লতিফুর রহমানের ইলেকশনের কথা মনে করেন, ওইখানে একজন আওয়ামী লীগরে দৌড়ানি দেয়, আরেকজনকে পুকুরে নিয়ে শোয়ায়, কি করে না করে করার পর আর আওয়ামী লীগের লোক, এবং ওই ইলেকশনে আওয়ামী লীগেরও কোনো ইয়ে ছিল না, সেন্টারে কোনো পোলিং এজেন্ট ছিল না। একটু মনে করে দেখেন, আমরা মনে করি বিএনপি কেবল দুর্বল দল, না। আমি আবারও বলছি সময়ের ব্যাপার। বিএনপির ওই মিস্টেক গুলির জন্য তার কর্মীদের এই হাল হকিকত, এটা নেতৃত্বের মিস্টেক, এটা কর্মীরও ভুল না, তাদের ভোটার ছিল। আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু বলতে চাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন সজীব ওয়াজেদ জয়ের এটা সার্ভে। আমি মনে করি এই সার্ভেটা, এবং উনি প্রফেশনালি ডিক্লেয়ারও করেছেন, এটার মার্জিন এরর হচ্ছে 2.1% বোথ সাইডে। যদি তাই হয়, ওইখানে 43% ভোট তো উনি মির্জা আব্বাসকে দেখিয়েছেন ঢাকা দক্ষিণে। তার মানে কি ভোট তো ছিল, কিন্তু এই ভোটটারে মোবিলাইজ করে সংগঠিত করে আনার যে একটা হলো সংগঠিত করে আনা, যেটা কাউন্সিলর লেভেলের থেকে জেনারেলি করা হয়, আর ছিল তাদেরকে নির্ভয়ে আসার যে পরিবেশ তৈরি করে দেওয়া, সেটা বিএনপি করতে পারে নাই। এবং এটা একটি মাত্র কারণ, সেটা হচ্ছে সর্বশেষ 3 মাসের এই অবরোধ আর ইয়ের কর্মসূচির কারণে যে কর্মীরা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে 5ই জানুয়ারি। আমার মনে হয় বিএনপি যদি এখন যে রাজনীতি করছে, এখন এই নির্বাচনটাকে নিয়ে যে রাজনীতি করেছে, ওয়ান অফ দ্য স্মার্টেস্ট পলিটিক্স। তারা যে ভোটে অংশগ্রহণ করেছে, দ্যাট ওয়াজ অলসো ভেরি স্মার্ট। খালেদা জিয়া যে ক্যাম্পেইন করেছেন, তার গাড়ির উপরে আঘাত, উনি নির্বিকার বসে থাকেন, ওয়ান অফ দি মোস্ট মানে স্মার্ট পারফরমেন্স। এবং ইলেকশনের দিন সকালে 12টায় যে তারা তথাকথিত প্রত্যাহার করেছেন, যে প্রত্যাহারের কোনো লিগ্যাল ভিত্তি নেই, দ্যাট ওয়াজ অলসো
from their point of view was a very smart move. কেন? নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে পেরেছেন। অনেকে এটা ত্রুটি বিচ্যুতি দেখেছে, এই ত্রুটি বিচ্যুতিগুলির সাথে তাদের এই যে সরে যাওয়াটা কি হয়েছে, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে গেছে এই নির্বাচন। এটাও তাদের একটা পলিটিক্যাল গেইন। এটার কোনো অন্য ইম্প্যাক্ট নাই। এটার জন্য আরেকবার রি-ইলেকশন দাবি করবে, এগুলো হলো করার জন্য রি-ইলেকশন হবে না, কিছুই হবে না, এবং বিএনপিরও তাতে কোনো ক্ষতি হবে না। তারা এখানে গেইন করেছে। আওয়ামী লীগ উইল বি ইন ডিফেন্সিভ। এখন দেখেন সারাক্ষণ তারা এগুলি নিয়েই বক্তব্য দিতে থাকবে, যুক্তিতর্ক দিবে যে কিভাবে নির্বাচন তারপরও অনেক সুষ্ঠু হয়েছে, তারা অনেক ভোট পেয়েছে, অনেক কিছু বলবে। সো দে আর ইন এ ডিফেন্সিভ। আমার মনে হয় খেসারত তারা দিয়েছেন এর আগের, আমি বলি তাদের রাজনীতির না, তাদের কর্মসূচি এবং কৌশলের। ভুল কৌশল, ভুল কর্মসূচি তাদের কর্মী এবং ছোট ছোট নেতাদেরকে পর্যদস্ত করেছে। আমি তাদের কাছে আরজ জানাই, এই রকম পরীক্ষার মুখে, আগুনের মুখে যেন নেতা কর্মীদের আর না দেন। মুনিরা খান, কেমন দেখলেন নির্বাচন? থ্যাংক ইউ। আসলে অনেক প্রত্যাশার একটা নির্বাচন ছিল এটা আমাদের জন্য। 13 বছর পর আমরা ঢাকার যারা নগরবাসী, এখানে আমি শুধু ফেমার প্রেসিডেন্ট হিসাবে কথা বলছি না, আমি ঢাকার একজন নাগরিক হিসাবে কথা বলছি। অনেক প্রত্যাশার নির্বাচন, একটা শত যোগ্য মেয়র পাওয়ার আশায় এই নির্বাচনে আমরা সবাই দারুণভাবে উৎসাহিত হয়েছিলাম। বিশেষ করে এখানে যদিও নির্দলীয়ভাবে হওয়ার কথা, তবুও দলীয়ভাবে হয়েছিল। যখন আমরা দেখলাম যে দলীয়ভাবেও এখানে সব পক্ষ থেকে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, এবং আমি যেটা দেখেছি যে ছোট ছোট পার্টিগুলিও যেমন করে প্রার্থী দিয়েছে এবং বড় পার্টিগুলিও প্রার্থী দিয়েছে, এবং সুন্দরভাবে কিন্তু এটা এগুচ্ছিল। আমরা অনেক তাদের সঙ্গে আলোচনা করেছি। এই সমস্ত নতুন নতুন প্রার্থী যারা নতুনভাবে দেশের পলিটিক্সে আসতে চান, তাদের যে চমৎকার ম্যানিফেস্টো বা ইশতেহার আমরা দেখেছি। মোটামুটিভাবে আমি সবার সঙ্গে কথা বলে দেখেছি যে মোটামুটি সব ক্যান্ডিডেটই বেশ যোগ্য ছিল। আমাদের একটা আশার আলো দেখছিলাম যে আমাদের দেশে নতুন একটা নির্বাচন, নতুন একটা গণতন্ত্রের ধারা তৈরি হবে। আমি তো এক জায়গায় ওদের ইশতেহার দেখে এবং মনে হচ্ছিল যে ঢাকাকে সবাই একটা স্বপ্নের নগরী ভাবে গড়ে তুলতে চায়, এবং আমি বলেছিলাম যে তাদের সে দেওয়ার ক্ষমতা নেই, সেটাও আমরা জানি। কারণ এইখানে এতগুলি মিনিস্ট্রি দিয়ে তাদের কাজ করাতে হবে যে এখানে খুবই প্রবলেম হবে তাদের জন্য। যে জন্য আমি বলেছিলাম, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ওদের আমাদের ইলিউশনারি মনে হচ্ছিল, সোনার হরিণ মনে হচ্ছিল, যেটা আমরা পেতাম কিনা সন্দেহ। তবু একটা শত যোগ্য প্রার্থী আমাদের আশা ছিল, এবং এই পার্টিসিপেটরি ইলেকশন আমাদের জন্য একটা বিরাট স্বপ্ন ছিল, যেটা কালকে আমরা সম্পূর্ণভাবে আশাভঙ্গ হয়েছি। এবং কেন আশাভঙ্গ হয়েছি? দলীয় রাজনীতির জন্য। এত বছর পরে একটা ইলেকশন যেখানে আমরা ভালো একটা মেয়র চাই, সেখানে রাজনীতি এসে আমাদের নাগরিকদের আশা প্রত্যাশা সব কিন্তু ধুলায় মিলিয়ে দিল। সমস্ত আমাদের যে নাগরিকদের যে একটা আশা ছিল যে এই সঙ্গে সঙ্গে রাজনীতিরও ধারাটা বদল হবে, সেই ধারাটা বদল হলো না। একইভাবে আমরা মতামত দারুণভাবে বিভক্ত হয়ে গেল, নাগরিক সমাজও দারুণভাবে বিভক্ত হয়েছে। কেউ বলছে ইলেকশন ভালো, কেউ বলছে ভালো না। আমরা যারা অবজার্ভ করেছি তারা অনেক কিছু অবজার্ভ করেছি, অনেক অবজার্ভ করতে পারিনি। আমরা কিন্তু নির্বাচন কমিশনের আস্তে আস্তে ধাপে ধাপে দেখেছি যে এই অবজারভেশনটা দিয়ে সত্যিকারের অবজারভেশন হয় না। ধরেন 5 জনের জন্য একটা গাড়ি না, এটি তো এখন একটা, আমি উইথ ডিউ রেসপেক্ট, যে আপনারা যারা অবজার্ভ করছেন বিভিন্ন সংস্থা, এখন তো এটি স্পষ্ট, যেমনটা আপনি বললেন নাগরিক সমাজে বিভক্ত হয়েছে, সবাই বিভক্ত হচ্ছে। আপনারা পর্যবেক্ষকরা কিন্তু এখন বিভক্ত হয়ে গেছেন, কেউ ক্ষমতাসীনদের পক্ষে, কেউ ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি সেটাই আপনাকে বলতে চাচ্ছি, সেটা কারণ আছে। সেটা কিন্তু নির্বাচন কমিশন এমন ভাবে ছক কেটে নিয়েছে। আমি জানি নাইমুল ইসলাম ইলেকশন ওয়ার্কিং গ্রুপে আছে, আমিও ইলেকশন ওয়ার্কিং গ্রুপে ছিলাম। সেখানে আমি যখন বলতাম যে সবাই নিরপেক্ষভাবে একটা ইলেকশন করবে, ওদের নিরপেক্ষতা ছিল কি জানেন? 5 জন আওয়ামী লীগের পক্ষে থাকবে, 5 জন বিএনপির পক্ষে থাকবে, 5 জন অন্য পক্ষে থাকবে, 5 জন, এইটা মিলিয়ে তারা একটা নিরপেক্ষ একটা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ করবে। এটা কিন্তু আমরা ভালো চোখে দেখিনি। আমি ফেমা কিন্তু তখন এই ইলেকশন ওয়ার্কিং গ্রুপ থেকে বের হয়ে এসেছে।
ফেমার এত বড় ক্ষমতা নেই যে একলা, এত ডোনার নেই যে একলা তারা বিরাট একটা কিছু দেখবে। একটা জিনিস আমি বলি যে ফেমাকে বলা হয় একটা মোর্চার একজন, তা কিন্তু না। ফেমা কিন্তু 2003 সাল থেকে একটা একক প্রতিষ্ঠান এবং এনজিওগুলোতে শুধুমাত্র ফেমা নামে রেজিস্টার্ড। এটা এখন আর কোনো অ্যালায়েন্স নাই, যেটা একটা কাগজে আমি আজকালকে লিখতে দেখেছি। এখন আমাদের যে ক্ষমতা, আমাদের যে মাত্র যেভাবে 5 জনকে একটা গাড়ি দেওয়া হয়, আমরা যেভাবে অবজারভার দিতে পারি, মোবাইল করে করতে পারি, আগে যেমন স্টেশনারি দেওয়া হতো, নাইমুল আপনি জানেন যে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা পয়সা নির্ভর করলাম কেন আপা? কেন এটা বিদেশের টাকা দিয়ে ইলেকশন মনিটরিং আমরা করতে ফেমা বিদেশের টাকা দিয়ে করা অনেক দিন হলো বন্ধ। গাড়ির আলোচনা হবে কেন আপা? গাড়ি আমরা বাংলাদেশে বহু লোকের গাড়ি আছে, ওই গাড়ি দিয়েই তো আমরা করতে পারি আপা। আমি বলছি যে এটাই তো সমস্যা। না, আমরা কিন্তু রিকশা দিয়েই করেছি, আমরা কিন্তু এটা রিকশা দিয়ে করেছি নিজেদের পয়সা দিয়ে। আমরা নিজের টাকা। যাক, আমরা আবার এই বিতর্কে ছড়িয়ে আপনার ইলেকশন থেকে সরে যাব, পর্যবেক্ষকদের নিয়ে আমি সেখানে যেতে চাই না। আমি আসি যে ইলেকশন আমরা যখন আমাদের অবজারভাররা গেছে, আমরা 12টা, 12:30, 1টা পর্যন্ত, আমি নিজে 1টা পর্যন্ত দেখেছি। সেখানে আমার ইলেকশনের যে পরিবেশটা মনে হয়েছে সকাল থেকে, সত্যিও ওইটা একটা ইলিউশনারি মনে হয়েছে এখন আমার, যে সেটা বিশেষ করে বনানী, গুলশান, বাড়িধারা, যেখানে আমি বিদেশি অ্যাম্বাসেডারদের আসতে দেখেছি, সেখানে বেশ কয়েকটা লম্বা লম্বা লাইন দেখেছি। সেখানে আমি বেশ ঢুকে ঢুকে দেখেছি যে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ইলেকশন হচ্ছে, কিন্তু কোনো পোলিং এজেন্ট নাই। 2 জন ছাড়া কারো পোলিং এজেন্ট আমি দেখিনি। সবচেয়ে আশ্চর্যের কথা, কাউন্সিলরদের কোনো পোলিং এজেন্ট ছিল না। এতগুলি রিজার্ভ সিটের মহিলা, কোন মহিলা রিজার্ভ সিটের যিনি ক্যান্ডিডেট তিনি তার কোথাও, আমি এক এক করে জিজ্ঞেস করেছি, কি মিন করে, মানে কি বোঝা যায়? যেমনটা নাইমুল ইসলাম খান বলছেন যে বিএনপি মোবিলাইজ করতে পারেনি ভোটারদের, ধরে নিলাম পোলিং এজেন্টও দিতে পারেনি, কিন্তু বাকিদের ক্ষেত্রে কেন বিএনপি করতে পারেনি, কাউন্সিলররা তাহলে তারা মোবিলাইজ করতে পারেনি? সেটাই আমি জানতে চাইছি। সেখানে কি মেসেজ দেওয়া হচ্ছে? সেখানে মেসেজ দেওয়া হচ্ছে যে দলীয়ভাবে, আমি যেটা বুঝতে পেরেছি, দলীয়ভাবে যেখানে ইলেকশন হয় সেখানে সম্পূর্ণভাবেই মতামতটা তারা দেখেছে তাদের ভোটারদের দুটো ভাবে ভাগ করা, কেউ এই দলে দিবে, কারা এই দলে দিবে। যারা দলীয়ভাবে দাঁড়ায়নি তারা শেষ মুহূর্তে ভাবেনি যে আমরা আর খামাখা পোলিং এজেন্ট দিয়ে এর ভেতরে যাব কেন। আমি অনেক কথা বলিয়ে দেখেছি, এরকম ভাব দেখেছি। সেখানে তারা, আপনি বলবেন, আমার যেটা মনে হয়েছে, এবং বিএনপির আমি সব জায়গায় পোলিং এজেন্ট দেখিনি। আমি জানি না বিএনপি, এটাতেই আমি আসছি। আপনি যদি আমাকে এইবারে সময় দেন তাহলে আমি বলি যে আপনারা পোলিং এজেন্ট নিয়ে আমরা কথা বলছি, কিন্তু বিএনপি যেখানে বলেছিল যে তারা শেষ পর্যন্ত থাকবে, এবং বিএনপি যেখানে বলেছিল যে আমাদের ভোটার আছে তারা নীরব বিপ্লব ঘটাবে, তারা চুপ করে এসে ভোট দিয়ে যাবে, তাহলে তারা কেন 12টার দিকে সরে গেল? তারা কি তাদের আমি সেটাই জিজ্ঞেস করছি, তারা কি তাদের ভোটারদের বঞ্চিত করলো না? যদি তারা মনে করতো যে আমাদের ভোটার আছে, তাহলে কি তাদের, মানে লক্ষ লক্ষ ভোটার তো আপনাদের, একটা দুটো তো না, তো এই লক্ষ লক্ষ ভোটারদের উপরে আপনারা কেন আশা ছেড়ে দিলেন? আমি আপনার কাছে আমি এইটা ওনাকেই আমি একটা কোশ্চেন করব, যে ওনারা যেখানে ওনাদের নির্দিষ্ট ভোটার আছে, যেখানে আপনারা আগের থেকে কাজ করে আসছেন, ঠিক আছে, ওখানে আপনারা যে হঠাৎ করে চলে আসলেন, আমরা তো হতাশাগ্রস্ত হয়ে গেলাম। বলেন এখন আপনি। এটা ছোট্ট কথা বলে দিই, কেন পোলিং এজেন্ট লাগে? এটা কিন্তু আসলে পোলিং এজেন্টের ইতিহাসটা হচ্ছে, পোলিং এজেন্ট আমি বলি এই ওয়াচডগটার প্রয়োজন হয়েছিল কারণ আগেকার দিনের ভোটার লিস্টের নাম নিশানা ছিল না, এখন সবার ন্যাশনাল আইডি আছে, ফটোযুক্ত ভোটার তালিকা। সুতরাং স্মার্ট কার্ড দিয়ে দেই, স্মার্ট কার্ড দিয়ে দিলে কোনো পোলিং এজেন্টের দরকার নেই। আমার প্রশ্নটা হচ্ছে এখানে, উনি একজন ফেমার অবজারভার, আমি জানি না নির্বাচন করবে দুইটা পক্ষ, ইলেকশন করাবে অনেক পক্ষ, অনেক পক্ষ না, এটি সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। দুটি পক্ষ, অর্থাৎ পক্ষে প্রার্থী যারা 1 জন 5 জন 10 জন তারা, এবং ইলেকশনটা করাবে ইলেকশন কমিশন। এখানে অবজার্ভ করার কোনো কেউ নাই, এটার কোনো লিগাল কোনো ব্যাপার নাই। উনি অবজার্ভ করে ভুল দেখলি কি, উনি অবজার্ভ করে না দেখলি কি? এই যে এতগুলা মানুষের মহাযজ্ঞ করে বেস্ট ইন্টারেস্ট গ্রুপ আমরা নিয়ে আসি,
নিয়ে আসে মানে কি হচ্ছে? পোলিং এর জন্য একটা বেস্ট ইন্টারেস্ট গ্রুপ। এটা ইন্টারেস্টিং, আরেকদিন আলোচনা করব। যাচ্ছে না, আমি বলি উনি বললেন যে বিএনপি কে ভোটার দেখে উনি বলছেন যে আমরা বঞ্চিত করেছি। আরে ভাই 10টা কেন? আপনি জানেন আপনার ওয়াইফ গিয়া দেখছে বাক্স ভর্তি ব্যালট সিল মারা। আপনি ওনার গোপন কথা, না গোপন কথা উনি বলেছেন, উনি জানেন। আমার মহসিন ভাই আপনারা বলবেন, আপনারা দেখেছেন, সত্য কথা আপনারা বলবেন না, কিন্তু তাহলে তো সমস্যা, সত্য কথা বলতে হবে। সেখানে অলরেডি শিল মারা ভোট, দেওয়া ভোট, বাক্সে ভোট সব দিয়েছেন এবং এটা ওপেন সিক্রেট, সবাই জানে। অথচ আপনারা যারা অবজারভেশন করেছেন 5টা কেন্দ্র সত্য ভাইকে নিয়ে আসতে পারলেন না, অথচ আপনারা ঢালাও রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক বক্তব্য আমাদের উপরে ছেড়ে দেন, আপনারা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেন। আপনি সাংবাদিক হিসাবে বলেন এই কেন্দ্রে এইটা হয়েছে, আপনি একজন ফেমার হিসেবে বলেন এই কেন্দ্রে ভালো ভোট হয়েছে, সুন্দর ভোট হয়েছে। এখন রাজনীতি আমরা, আমার পক্ষে স্যাম্পলিং করে যাবে না। ইট ইজ এ প্রি প্ল্যান্ড ইলেকশন হয়েছে, অত্যন্ত ওয়েল রিহার্সড, ওয়েল অর্গানাইজড, এবং উনি বলেছেন যেটা একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে, সার্ভে করা হয়েছে। সার্ভে করে কি বলা হয়েছে যে বিএনপি পাস করবে? ওয়েল অর্গানাইজড, ওয়েল রিহার্সড হলে তো প্রশ্ন ওঠার কথা না। প্রশ্ন উঠছে কেন? উঠছে এই জন্য যে ওয়েল রিহার্স করার পরে দেখা গেল কি ছন্দপতন হয়েছে। কেন ছন্দপতন হয়েছে? যখন বিএনপি আশাহত হয়ে গেছে। বিএনপিকে যে ধরনের কথাবার্তা বক্তব্য বলে ইলেকশন আনা হয়েছিল, যাদেরকে নামিয়েছিল, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা আশাহত হয়ে গেছে। আপনারা গ্রিন রুমের খবর রাখবেন না, আর সেখানে দেখবেন যে ব্রিগেডে পতাকা। নির্বাচনটা কি হয়েছে এখানে? আপনারা প্রত্যাশিত নির্বাচন, আপনাদের নির্বাচন। আর যারা রাজনীতি করে, যারা মেয়র হতে যায়, তারা প্রত্যাশা দেখে না, তারা চিন্তা করে না। কিন্তু আপনারা প্রত্যাশিত দেখেন, আপনারা 13 বছর ধরে ওয়েট করতেছেন নির্বাচন করার জন্য, অপেক্ষা করেন। ভালো কথা, সুন্দর কথা, কিন্তু প্রশ্ন হয়েছে যে এই নির্বাচনে এত ভেস্টেড গ্রুপ সার্ভে করে বলেছেন, তারপর দেখা গেল ঠিক অ্যাকর্ডিংলি, এবং দেখা গেল যে একটা 12 পর্যন্ত নির্বাচনে জয়লাভ রেজাল্ট হয়েছে। দেখেন ক্রিকেট খেলাতেও যদি কোনো কারণে বৃষ্টির কারণে যদি খেলা বয়কট হয়, তাহলে ওভার এভারেজ করে। আমি আপনার একটা শব্দ দিয়ে দিই, না আপনার একটা শব্দ দিয়ে দিই, অন্য টক শোতে গিয়ে বলতে পারবেন। সেটা হলো এই যে আমরা আগে বলতাম সূক্ষ্ম কারচুপি, ডিজিটাল কারচুপি, ফলাফল কারচুপি। এবারের ক্ষেত্রে একজন বলেছেন, নামটা ভুলে গেছে, উনি বলছেন এটাকে এমন সূক্ষ্মভাবে করা হয়েছে, এটাকে উনি বলেন উইথ সার্জিক্যাল প্রিসিশন। ঠিক আছে, এটা আপনি বলেন, এটা আমি না, একজন বলেছেন, আপনি প্রায় এর কাছাকাছি বলতেছেন। আমার বড় করার দরকার নাই, আমি যেটা বুঝতেছি এটা বলতেছি। আপনি এটা বলেন। আমি যে কথাটা বলছি সেটা কি হচ্ছে, দেখেন 11:30 পর্যন্ত নির্বাচনে পরে বয়কট করা হচ্ছে, কিন্তু ভোটের প্যাটার্ন দেখেন। চলেন না আমরা 11:30 পর্যন্ত যে ভোটগুলো পেয়েছে বিএনপি প্রার্থীরা, তারা 11:30 পর্যন্ত পেয়েছে। তো 11:30 পর্যন্ত যে পরিমাণ ভোট 11:30 পর্যন্ত পেয়েছে। আপনি যদি কারচুপির কথাও বলেন, তাহলে যে 11:30টার পরে যে ওই ভোটগুলো বিএনপিকে দেওয়া হয়নি বা বিএনপি সমর্থকরা যে কেউ ভোটাররা যায়নি, এটা তো বলা যাবে না। এটাই তো বলছি, কারচুপি করেই তো রেজাল্টটা দেখানো হয়েছে। এই কারচুপি করে দেখানো হয়েছে। যদি কারচুপি করে দেখানো না হতো, তাহলে আসলে আমরা ওইটাই ধরি, আমরা ওইটাকে 11:30 সময় ধরি। আমরা ধরি 70% ভোট কাস্ট হয়েছে ওই সময়। 70% ভোটের মধ্যে 291 তো তারিখ পেয়ে গেছে, বিএনপির প্রার্থী 291 পেয়ে গেছে। 291 সময় যদি হয়, যেমন 6 লক্ষ কত ভোট দুজনে মিলে পেয়েছে, তার যদি 70% হয়, তাহলেও তো আনিস 1 লক্ষ ভোটে হারে। কিন্তু ওইটাও ধরেন, আপনি যদি ক্রিকেট সে আবার ধরেন, এগুলো তো আমাদেরকে শিখতে হবে। আমি বলতে চাচ্ছি সেখানে এই অবজারভারটার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এই নির্বাচন সরকার যেটা করেছে, সরকারের যেখানে ব্যর্থতা হয়েছে আমি যেটা মনে করি, বিএনপি ব্যর্থ হবে। কারণ বিএনপি ব্যর্থ হলে তো আজকে বিরোধী দলে বসে আছি। বিএনপি সফল হলে তো আপনারা সবাই বিএনপির স্তুতি গাইতেন। সরকার যেখানে হয়েছে, সরকারের কি হয়েছে, সরকার রাষ্ট্রের একটা ব্যর্থতা দিয়েছে, ব্যর্থের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করাতে পারেনি। আজকে যিনি বলেছেন ভালো যোগ্য প্রার্থী হয়েছে, এই যোগ্য প্রার্থী বর্তমান আইনেও কিন্তু একটা শব্দ এড করে দিলে হয়ে যেত, এত কোটি কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এখানে এমন কোনো কথা ছিল না। হবে না। আমি একটা কথা আপনাকে বলি, এই মেয়রের ইলেকশনে
আপনারা সম্পূর্ণভাবে যে রাজনৈতিকভাবে বলছেন এবং করছেন যে আপনাদের এটাতে কতটুকু ফয়দা হবে, অন্য পার্টির কেমন করে ফয়দা হবে, আপনারা কিন্তু নাগরিক এবং ভোটার এবং মেয়রের ইলেকশনের কথা ভাবছেন না। আপনারা কিন্তু আপনাদের এই ইলেকশনে আলটিমেটলি পরবর্তী পলিসি কেমন হবে, এই যে মানে রাজনৈতিক দল হিসেবে আমার কি এই নাগরিক সমাজকে কোন দিকে প্রভাবিত করবো, এটা তো আমার রাজনীতির অংশ না। আপনি নাগরিক ফেমা কি বলবেন, আপনি ফেমা কি বলবেন, এটা তো আমার রাজনীতির না না, অংশ। এই ইলেকশনটা তো এইভাবে সব হওয়ার ইলেকশনে কথা তো। না। কেন কথা না? আপনাকে আমি এটা কি এটা- কথা এটা- না? নির্দলীয় নির্বাচন, এই বিতর্ক করে এখানে লাভ নেই। এটি তো নির্দলীয় নির্বাচন, যেটা উনি বলবার চেষ্টা আমাকে বলছি, করছেন। এই যে কথা না, এটাই তো রাজনৈতিক, এটাই তো রাজনীতি। আমি এইটুকু জায়গাতে আমি আপনাকে না, allow আমি করবো বলবো to যে play। এখানে আপনারা ঢাকার ভোটারদের মেয়র একটা ইলেকশন করবার এবং পাবার যে আশা ছিল, প্রত্যাশা ছিল, এটা আপনারা সব রাজনৈতিক না, দল আপনি মিলে যে- না, আপনি- আপনি যেখানে একটা গাড়ির টাকা এই চাচ্ছেন, আসবো। আপনি একটা গাড়ির টাকা এই চাচ্ছেন। বিতর্ক টাকা আমরা আরেকদিন কেন করব। চাইবো? আক্তার ভাই একটা টাকা অনুরোধ করে বলিনি রাখি, আমরা, এখানে আপনি তো ভুল আমরা দিকে নিয়ে পরস্পরে না, না, পরস্পর- আক্রমণ করেন না। ওই যে আর্কিটেক্ট আপনি মোবাশ্বের মোবাশ্বের ভাই হোসেন। বলছেন, এরকম করে আমরা বলেন কিন্তু না। না, টাকা বলুক, চাই, বলুক, আমরা বলুক, বলেছি যে আস্তে আস্তে আগে যেটা আমরা নিজেরা যে করতে সেটা পারতাম, রাজনীতি সেটা আস্তে তো আস্তে 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 হ্যাঁ, কমে যাচ্ছে, রাজনীতির দায়িত্ব সুবিধাগুলি সেটা। কমে রাজনীতিবিদ যাচ্ছে। দেশ চালাচ্ছে, চিন্তা তারাই করেন, করবে। বলে আপনি counter এটা আপনার আমার দায়িত্ব না। আর আপনি যে একদম বলছেন কাজ যে হবে। পোলিং আর্কিটেক্ট এজেন্ট মোবাশ্বের লাগবে না, হোসেন, জি। আপনি কি মনে করেন যে ইলেকশনে মানে ভেতরে যারা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার থাকবে, তাদের জন্য সরকারের আন্ডারে ইলেকশন হচ্ছে, তাদের জন্য পোলিং এজেন্ট থাকবে না? একটা তারা নিয়ে watchdog? polling agent, তারা নিয়ে আপনি polling একটা agent। আদর্শিক কথা না, বলছেন। তারা নিয়ে আদর্শিক কথা বলবো, আমি তো অসত্য কথা ধন্যবাদ, বলবো। আমি আসছি, দেশে কি আপনাদের কথা আবার আদর্শিক আসছি। কথা আপনারাও আদর্শিক তখন কথা যদি করেছিলেন? fight করবো, মোবাশ্বের আমি তো হোসেন, আদর্শিক fight আর্কিটেক্ট করবো। আমার মোবাশ্বের রাজনীতি তো হোসেন। আদর্শিক ধন্যবাদ, fight মির্জা আখতার করবো। জামান, জি, প্লিজ। জি, আপনি আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা মজার কথা বলেছেন। জি, স্যার। আমি একটা জিনিস বলতে চাই যে এরশাদের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে ইলেকশন হয়েছিল। ইলেকশনে যারা পরাজিত হয়েছিল তারা কিন্তু বলেছিল যে ইলেকশন সঠিক হয় নাই। তাহলে কি আমরা আবার এরশাদের জায়গাতে ফেরত যাব? আমি ওইটার পরিপ্রেক্ষিতেই বলতে চাই, আমার বক্তব্য এটা ছিল না। আমার বক্তব্য ছিল পত্র পত্রিকায় যে তথ্য দেওয়া হয়েছে ইলেকশনটি সঠিক হয় নাই। থ্যাংক ইউ স্যার। আমার বক্তব্যটা হচ্ছে যে ব্যাড ইলেকশন ইজ মাচ বেটার দেন নো ইলেকশন। উনি বলেন না এটা ব্যাড ইলেকশন। আমি এই কথা বলি বলেন না নাই কিন্তু। না, 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 আমি এটা- আপনার কাছে জানতে এটাই চাবো, সমস্যা। তাহলে আপনাকে প্রথমেই বলতে হবে লেট আস গো ব্যাক টু এরশাদ। কেন স্যার? কারণ ওর পরের ইলেকশন এরশাদের সময় ইলেকশন করার পরই কেউ না কেউ বলেছে হ্যাঁ, যেটা- সূত্রকারচুপি হয়েছে। তাহলে সেটা তো আমরা সেই ইলেকশনে আমরা সরকারের কাছে বলি নাই ভাই, এটা যারা বলেছেন সরকার বলে কোনো জিনিস সেটা নাই, আপনারা সরকার বলেছেন। হলো জনগণ। হ্যাঁ, যেই হোক বলেছেন। আপনারা বলেছেন। জনগণকে বলেছেন। কিন্তু আজকে আচ্ছা আসেন, এখন আবার আমাকে বলতে দেন। 9 বছর ধরে কি বলে ইয়ের পরে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হলো, তাহলে এই ব্যাড ইলেকশন না করে আপনি মনে করেন যে আরো 9 বছর অ্যাডমিনিস্ট্রেটর ইজ বেটার দেন আপনার দৃষ্টিতে, ভাইয়ের দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে বা জনগণের দৃষ্টিতে এই মেয়ররা খারাপ? এখন আসেন যে অ্যাডমিনিস্ট্রেটর বেটার অর দিস পিপল আর বেটার। এই মানুষগুলি কোনো না কোনো ভাবে অন্তত যারা ভোট দেয় নাই তাদেরকে বাদ দিয়ে যারা ভোট দিয়েছে তাদের কাছে তো জবাবদিহি করতে বাধ্যতা। এটা তো আপনাকে স্বীকার করতে হবে যদি গণতন্ত্রে বিশ্বাস কার কাছে জবাবদিহি করবে? যে একটি মানুষ যদি তাকে ভোট দিয়ে থাকে, একজন তাকে জবাবদিহি করবে? করতে হবে, দাবি করতে পারে। কিভাবে স্যার? আরে কিভাবে, এটা তো মহা মুশকিলের কথা। নেক্সট ইলেকশনে আপনাকে জবাবদিহি করতে হবে, তাহলে তো এইভাবে আপনি না হলে যে তো MP, আপনাকে আপনিও তো প্রথমে বলতে জবাবদিহি হবে করতে হয় না। আই ডোন্ট না, বিলিভ ইন গণতন্ত্র। একজন MP না, ও তো করতে হয় না, ডাক্তার সাহেব তাই। আপনাকে পরিষ্কার ডিক্লেয়ার করতে হবে আই ডোন্ট বিলিভ ডেমোক্রেসি। ফার্স্ট আপনি এই কথা বলেন, দেন আপনার সাথে আমি আবার আর্গুমেন্ট করব। না, না, আর আপনি আপনার সময় আমি ডিস্টার্ব করি নাই। বলেছে বলেছে আপনি আরেকটি কথা বলেছেন যে অবজারভার থাকবে কি থাকবে না। দেখেন, কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যই ছিল দেয়ার উইল বি এ টাইম, দেয়ার উইল বি নো গভর্নমেন্ট। সমস্ত প্রজন্ম সৎ হবে, অন্যায় কিভাবে করতে হয় তারা জানবেই না। হয়েছে কি তাই? এটা আমাদের জন্য আমি কি বলতে না, শেষ করুন। এই সোশ্যালিজমের সৃষ্টি হয়েছিল যে দেয়ার উইল বি নো গভর্নমেন্ট এট দ্য এন্ড। পিপল ভালোর ভিতরতে যেতে 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 জনগণের জন্য তার জীবন উৎসর্গ করবে। তাই কি হয়েছে? হয় নাই। কতগুলি জিনিস আছে আপনাকে ওয়াচ ডগ রাখতে হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পদ্ধতিতে আপনারা করেছেন আমি এটার বিরোধিতা করি। এটার তো সহজ রাস্তা আছে, যে উনি বললেন যদি আপনি ডিজিটাইজ করেন, আপনি কিছুই না, আপনি ওইখানে যে পাঞ্চ করবেন দেবেন, তার মানে এই লোকের কার্ডটির মাধ্যমেই আপনি আমার ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন না। অর্থাৎ এটা যদি আমি পাঞ্চ করি, ইলেকশন
আমি কাকে ভোট দিয়েছি সেটা জানা যাবে না, বাট আমি এবং আমার ভোট আমি দিয়েছি, দ্যাট ক্যান বি ডান। নাম্বার 2, আমি যদি ওই স্টেজে যেতে চাই, আমি আজকেই বলবো যে ওইখানে সিসি ক্যামেরা লাগাও, কয়জন লোক ঢুকছে, কে ছিটতেছে, এবং এটা ইন্টারনেটে সমগ্র দেশবাসী অনলাইনে দেখাও, 24 ঘন্টা দেখো। সো দেয়ার আর লট অফ ওয়েজ। আর আপনি আমার সামগ্রিক কথাটাকে, আমার একটা স্লোগানকে চোরের মায়ের ডাঙ্গর গলা আপনি বলার সাথে সাথে যদি আমাকে বলেন আমাকে আপনি চোর বললেন কেন, আপনি কি করো না, দি ওয়ে ইউ আর টকিং, এটা আপনি চায়ের টেবিলে বলতে পারেন, নট টু দ্য পিপল। আমার ক্লজটাই আপনি বুঝতে পারেন নাই। সো আমার মনে হয় আপনি এরশাদকে সাপোর্ট করেন এবং আপনি চান যতদিন পর্যন্ত এই দেশের পরিবর্তন না হবে সিটি কর্পোরেশনে মাস্ট হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটর। আমি একটা ছোট্ট প্রশ্ন করি যে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যে প্রশ্ন আছে, বিশেষ করে অপোজিশনের যে প্রশ্ন আছে, বাইরেও তো অনেকের প্রশ্ন আছে, এই নির্বাচন কি সেই প্রশ্নকে শক্তিশালী করলো নাকি দুর্বল করে তুললো? দেখেন 5ই জানুয়ারি, হ্যাঁ এটা একটা সুন্দর কথা বলেছেন। 5ই জানুয়ারি ইলেকশন পরে আমি প্রতিটি টেলিভিশনে বলেছিলাম যে বাংলাদেশের একজন এমপিও কি দুঃখ প্রকাশ করে পদত্যাগ করতে পারতো না? আর আমার দল, আমি বারবার এই কথাটা বলেছি, আমার দল এই ধরনের একটি অন্যায় কাজের সাথে কেন সম্পৃক্ত হবে? কারণ সত্যিকার অর্থে ইলেকশন করলে আওয়ামী লীগ জেতার সম্ভাবনা অনেক বেশি ছিল। কেন এই কাজটি করা হলো? এখানে আবার তাদেরও বক্তব্য আছে, সেগুলিকেও আপনাকে কাউন্ট করতে হবে। আমরা তো ডেকেছি, আপনারা আজকে স্বীকার করছেন, বিএনপি আজকে স্বীকার করছে যে ওই ইলেকশনের ডাকে না যাওয়াটা ভুল হয়েছে। শুধু তাই না, যে আলাপ করেও যদি বের হয়ে ইলেকশন না করতেন, দ্যাট উড বি মাচ বেটার। আপনাদের প্রতিটা বিএনপি অফিশিয়ালি সেটি স্বীকার করেছে, অফিশিয়ালি তো স্বীকার করেনি, অফিশিয়ালি স্বীকার করে নাই, কিন্তু আপনার কার্যক্রমে আপনাদের বিএনপির কি দাবি ছিল? কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া এই জীবনে কোনোদিন কোনো ইলেকশনে যাওয়া হবে না। আর এবার কি উত্তর হচ্ছে? শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইলেকশনে থাকবো, স্থানীয় সরকারের নির্বাচনে, জাতীয় নির্বাচনে না। ভাই ট্রায়াল তো শুনেন, স্টেজের ট্রায়াল স্টেজের বাইরে থেকে শুরু হয়। এটা কি আদতে জাতীয় ইলেকশনের বাইরে ছিল? আইনের দৃষ্টিতে তো ইচ্ছা করলে পুরা ইলেকশনই বাতিল করে দিতে পারে, যে দলীয় ভাবে কেন এই কাজটি করা হলো, যে কারণে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে আমরা আমাদের এটা দলীয় সিস্টেমে নিয়ে আসবো। নাঈমুল ইসলাম খান। জি, আমি তখন সংক্ষেপে বলেছিলাম, এখনো বলার চেষ্টা করবো না, কিন্তু এই যে কেন আমি মডেল ইলেকশন বলেছি, এটা কিন্তু একেবারে শতাধিক কারণ বলা যাবে। এমনকি এই যে বিএনপিরও যে ক্যান্ডিডেট, বিএনপি দি ওয়ে বিএনপি অলসো মানে ক্যাম্পেইন, বিহেভ, এভরিথিং, এরকম কিন্তু সবকিছু, এবং ক্যান্ডিডেটের নেচার যদি দেখেন, ক্যান্ডিডেটদের বিতর্ক যদি দেখেন, আপনার অনুষ্ঠানে সহ বিভিন্ন জায়গায়, সবকিছু মিলিয়ে আমি বলছি এটার মধ্যে থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় থাকবে ভবিষ্যতের নির্বাচনে। এইগুলি থেকে আমরা রেফারেন্স দিতে পারবো, শুধু ইলেকশন ডে এর ব্যাপারটা ছাড়া। ইলেকশন ডে মানে ভোটিংটা, ইলেকশন ডেও বলা ঠিক না, ভোটিংটা, ইভেন ইলেকশন ডের অন্য অনেক কিছুই ভালো ছিল, কিন্তু ভোটিংটা না। ভোটিংটা মিজারেবলি একটা ফেইল্ড ইয়ে ছিল, মানে এক্সারসাইজ ছিল। আমি মনে করি যে আপনার একটা প্রশ্ন মোবাশ্বের ভাইকে করেছিলেন যে এটা 5ই জানুয়ারির নির্বাচনের ক্ষেত্রে, আমি বরং মনে করি এটা এক অর্থে 5ই জানুয়ারির চাইতে খারাপ। কেন আমি বলি, 5ই জানুয়ারিতে আওয়ামী লীগের একটা মোক্ষম যুক্তি ছিল যে আমি নিয়ম মাফিক ইলেকশন করেছি, তারা আসে নাই, আমি কি করব। আর এখানে কিন্তু তারা এসছিল, এসে মোটামুটি একটা ব্যাপক সংখ্যক মানুষকে নির্বাচনের দিন দেখাতে পেরেছে যে নির্বাচনে ব্যাপক ইয়ে হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে। এই যে ব্যাপক অনিয়ম দেখিয়ে তারা নির্বাচন থেকে প্রতিবাদ হিসাবে বর্জন করলো, যদিও লিগালি এসব বর্জন বলতে কিছু নাই। সুতরাং আমি মনে করি এতে গভর্নমেন্ট বলতে আমি কিন্তু গভর্নমেন্টও না, এটা আসলে আওয়ামী লীগ এজ এ পার্টি, তারা একটু ডিফেন্সিভে যাবে, কিন্তু এটা নতুন কোন সংকট সৃষ্টি করবে না। এটা আসলে আমাদের মূল অসুখটাই। ইলেকশন কমিশন সম্পর্কে কি বলবেন? ইলেকশন কমিশন আমি আপনারা এই ইলেকশনের দায় কে নেবে? সরকার নেবে, আওয়ামী লীগ নেবে, না ইলেকশন কমিশন নেবে, নাকি বিএনপি নেবে? এই ইলেকশনের এই সমস্ত মানে সংকটের দায় বিএনপি এবং আওয়ামী লীগকে যৌথভাবে নিতে হবে। ইলেকশন কমিশন যদিও অযোগ্য, আমি আবারও বলি, ইলেকশন কমিশনের নিজের থেকে কিছু করার তাই। যতক্ষণ আমাদের যেহেতু দুইটা প্রবল প্রতাপশালী দল আছে, তাদের উপরই নির্ভর করবে যে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে ফাংশন করতে পারবে কিনা, ইলেকশন কমিশন ফেয়ার থাকবে কিনা। ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কিভাবে গাজীপুরে ইলেকশন কমিশন ফেয়ার থাকে, কিভাবে কুমিল্লায় ফেয়ার থাকে, নারায়ণগঞ্জে ফেয়ার থাকে, অন্তত ভোটিং ডের প্রশ্নে। কারণ আমাদের প্রবলেমটা আসলে ভোটিং এটার উপরই হয়েছে, বাকিগুলিতে হয়েছে কি। এটা আসলে মূলত যদি দুইটা প্রধান দল বা প্রার্থীরা যদি ভিগোরাসলি থাকে,
তখন পুলিশ বলেন, নির্বাচন কমিশনার বলেন, তারপরে পোলিং অফিসার বলেন, প্রত্যেকেই রেসপন্সিবল হতে বাধ্য হয়। দিস ইজ দ্য সিচুয়েশন যেটা দুই পার্টিকে দায়িত্ব নিতে হবে। এবং আমি আবারও সংক্ষেপে বলি, বিএনপি যেহেতু এর আন্দোলনগুলিতে কৌশলের ভুলে, কর্মসূচির ভুলে, আর কোনো ভুল না, তাদের দাবিতে কিন্তু ভুল নাই, তাদের একটা অদ্ভুত দাবি, এই দাবিটার প্রতি আমার নিজের সমর্থন না থাকলেও ব্যাপক মানুষের সমর্থন আছে। এটা উদ্ভুত হয়, এই যে মানে নিরপেক্ষ একটা সরকার হইতে হবে, এটা কেমন জানি খুব জনপ্রিয়, খুবই মানুষ পছন্দ করে। কিন্তু আমি আবারও বলছি যে তাদের এই দাবিটারও জনপ্রিয়তা আছে, কিন্তু তাদের কর্মসূচিটা কিছুতেই তারা তাদের সেই দাবিকে কি 28 এপ্রিলের নির্বাচন শক্তিশালী করলো কিনা, দাবিকে জোরালো করলো? হ্যাঁ, আমি এটাই বলছি, ওই দাবিটাকে জোরালো করবে, কিন্তু জোরালো করলেও তাদের সাংগঠনিক শক্তিটা যেহেতু ক্ষয়িষ্ণু, তারা অদূর ভবিষ্যতে নিজেদের জোরে এটা আদায় করতে পারবে না। এটা পারতে গেলে যদি নিজস্ব শক্তিটা আবার সঞ্চয় করে নিতে হবে, 1 থেকে 2 বছর লাগবে। কেন বলছি? কারণ ওই আহত লোকগুলি সুস্থ হইতে হবে, পলাতক লোকগুলি পলিটিক্যাল লিগ্যাল প্রসেসে এসে বেল নিতে হবে, যারা জেলে আছে তাদেরকে বেল পেতে হবে। এভাবে করতে করতে এটা যে যত মামলা, এইগুলিকে স্বাভাবিক অবস্থায় 2 বছরের আগে এটা স্বাভাবিক হবে না। যদি হয় এবং ইতিমধ্যে যদি আবার কোনো হটকারী কর্মসূচির ভিতর দিয়ে আবার নতুন লোককে ইমপ্লয়েড না করে, তাহলে 2 বছর পরে এই কর্মীরাই দাঁড়াবে। তারা আর পুরনো মামলার জন্য ভয় পাবে না, তো কারণ ওটা তো লিগ্যাল প্রসেসে আছে, নতুন করে কিছু করা যাবে না। তারা সাহসী, কিন্তু তারা কর্মীরা কিন্তু ভোটের সময় সাহসী। তো আমার মনে হয় যে আমাদের রাজনীতিটা, এটা আমার শেষ কথা, এই নির্বাচনের পূর্ব থেকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত থেকে এখন পর্যন্ত বিএনপি ইজ ভেরি গুড অ্যাট ডিসিশন মেকিং অ্যান্ড স্ট্র্যাটেজিস। যদি এইটার ধারাবাহিকতা তারা রাখতে পারে, আমাদের গণতন্ত্রের জন্য শুভ দিন আসবে। এটা শুধু দলের কথা আমি চিন্তা করি না। আমি একটুখানি মাঝখানে বলতে চাই, আপনি উত্তেজিত না হয়ে আপনি আমার যুক্তি দিয়ে আমি যেটা বলছি, ডাক্তার ভাই কিন্তু ভালো মানুষ, উনি কিন্তু আমি তা বলছি না, আপনি আমার যুক্তিটা ভালো মানুষ। আপনি বলছেন যে একবার বললেন যে পোলিং এজেন্টের দরকার নেই, আদর্শিক কথা, আমি স্পষ্ট করছি আপনাকে, কিন্তু বলেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদের যে উইথড্র করার যে কতগুলি কারণ ছিল, তার মধ্যে একটা ছিল যে পোলিং এজেন্টদের ভয় দেখানো হয়েছে, যেতে দেওয়া হয়নি, এটা একটা সাংঘর্ষিক কথা। আরেকটা হচ্ছে বিএনপি যে আপনারা ইলেকশনে এসেছেন, আমি প্রথম থেকে একটা লক্ষ্য করেছি, এত বছর আপনারা ঢাকা শহর কিংবা সব জায়গায় সংগঠন করছেন, গ্রাসরুট লেভেল থেকে আপনাদের লোক আপনাদের দলের আছে, কিন্তু আপনারা যখন ক্যান্ডিডেট দিলেন তখন কি আপনার একটা মেয়রিয়াল প্যানেল ছিল? আপনারা আওয়াল মিন্টু সাহেব এমন ভাবে দিলেন যে আমার কাছে মনে হয়েছে যে একটা সাধারণ ছোট্ট ইলেকশন দেখতে গেলেও আমরা কাউকে দেখে নিই যে আমার যে প্রপোজ করবে, সেকেন্ড করবে, সে আমার প্রপোজার সেকেন্ডে ভোটার কিনা, উনি সেটা দেখলেন না। উনি তড়িঘড়ি করে আপনারা তার ছেলেকে, যে কোনোদিন পলিটিক্সে আসলো না, অন্য আপনার পলিটিক্যাল প্যানেলে কোনো লোক নাই, আপনি তাকে ক্যান্ডিডেট বানিয়ে দিলেন। আপনার একটা, আপনি ওই দিকে ছেলে তো প্রতিদ্বন্দ্বিতা করেছে, মানে এই ইলেকশন এবং বিএনপির ক্যান্ডিডেটদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থাটা। না, আমি তাকে খুব ভালো ক্যান্ডিডেট বলছি পরবর্তীকালে, আমি ওনাদের পার্টির কথা বলছি, ওনাদের পার্টি অর্গানাইজেশনাল ক্যাপাসিটির কথা বলছি। আপনি আজকে আপনি কিভাবে জানেন যে পার্টির চয়েসই ওটা ছিল না? আমরা কিন্তু না জেনে কথা বলতেছি। তাবিদকে আপনি মনে করতেছেন এটা বাই চান্স দিছে, কিন্তু এটা তো পরিকল্পিতই হতে পারে যে আব্দুল আওয়াল মিন্টুকে বলা হয়েছে আপনি দেন, আপনার ছেলেকেও করান, তারপরে পরিস্থিতি বুঝে উই উইল ডিসাইড কি করতে হবে। এটা গেল। আচ্ছা, আমরা জানি কিভাবে আপনি এটা জানতে পারেন, আমি জানতে পারি না। আমার মনে হয়েছে যে একটা মানে তড়িঘড়ি করে আরো অনেক আপনাদের পলিটিশিয়ান ছিল এখানে, যোগ্য মেয়র। আওয়ামী লীগেরও ছিল, তারা দেয় নাই কিন্তু ওদেরকে। আওয়ামী লীগের তো যাদেরকে দিয়েছে হাত করে, আওয়ামী লীগের তো সেই অর্থে ঢাকায় তো নাই। নাইমুল, আমি মির্জা আব্বাসের কথাও বলছি। বিএনপি কি জানতো না যে শেষ পর্যন্ত মির্জা আব্বাসকে আসতে দেওয়া হবে না? আপনাদের কি প্যানেল নাই? আপনাদেরকে ওখানে মির্জা আব্বাস ছাড়া একটা ক্যান্ডিডেট নাই? জেলখানায় থেকে ইলেকশন করে পাস করেছে, এরকম বহু উদাহরণ আছে। আপনি শেষ করে দেন, আর এক মিনিটের মধ্যে। বিএনপির মানে যে কোনো পলিটিক্যাল পার্টিরই পৃথিবীর সব দেশে গ্রাসরুট লেভেল থেকে উপর পর্যন্ত নেতা তৈরি করার একটা ইচ্ছা থাকে, এবং বিএনপি এত দুর্বল
পার্টি আমার মনে হয় না যে তারা একজনের এগেনস্টে এতগুলি কেস আছে, উনি আসতে পারবেন না, ওনার মহিলা ওনার ওয়াইফ এত কষ্ট করে ইলেকশন অবজার্ভ করবেন, অথচ আপনারা একটা আরেকজন ক্যান্ডিডেট তার সেখানে দিতে পারলেন না। এটা আমার সাধারণ নাগরিক হিসাবে মনে হয়েছে, তাই আমি বললাম আমার যুক্তি। ধন্যবাদ আপা আপনাকে। আসলে রাজনীতি এমন একটা খেলা, আলোচনাটা শেষ করে আনতে রাজনীতি এমন একটা খেলা যেখানে কোনো ড্র হয় না, এখানে পরাজয়ের দায়িত্ব কেউ নেয় না, এখানে যে জয়লাভ করে সবকিছুই তার, সব কৃতিত্ব তার, এবং কেকের পুরো অংশটাই তার, যেটাকে বলা হয় উইনার্স টেকস অল। আজকে বিএনপি আমরা হেরে গেছি, আমাদেরকে অনেক কথা আপনারা বলবেন, আমরা যদি জিততে পারতাম তাহলে এটি হয়তো আমাদের স্ট্র্যাটেজি। এই যে আজকে বললেন এটি হয়তো আমাদের স্ট্র্যাটেজি, দারুণ একটা প্রার্থী দিয়েছি, কেউ বুঝতেই পারে নাই, জেলখানায় ছিল, বের করে নিয়ে চলে আসছি, বুঝছেন না? আপনারা সবসময় জয়ের গান গাইবেন। আমরা তো যে মহাভারত পড়ি, সেই মহাভারতের সত্যি ঘটনা, এই মহাভারত শ্রীলঙ্কায় গেলে উল্টা পড়ে। কাজে শ্রীলঙ্কায় যখন আমরা মহাভারতে যাই, যখন রামায়ণকে তারা গালি দেয়, রামকে গালি দেয়, সেখানে অসুর মানে কি বলে ওই যে অনেক বড় নেতা। কাজেই ইতিহাস আজকে যা হয়ে গেছে হয়ে গেছে। আমি পোস্টমর্টেম করার পক্ষপাতে আমি নই, আমি জানেন আমি এই নির্বাচনে, যাই হোক অতীত নিয়ে আমি কথাই বলতে চাই না। বিএনপি রাজনৈতিক দল, এই বিএনপি এমনিতে হারিয়ে যাবে না। এই বিএনপি ভুল করতেছে বলে তো আজকে আমরা সুযোগ পাচ্ছেন, ভুল করতেছে বলে কিন্তু আজকে আওয়ামী লীগ উত্তরোত্তর যাচ্ছে। একদিন কিন্তু এরকম আওয়ামী লীগই ভুল করতেছিল, ভুল করতে করতে একদিন আওয়ামী লীগ একদম তলানি চলে গেছিল, আবার দেখা গেল যে আওয়ামী লীগ উঠে যাচ্ছে। আজকে পাকিস্তানের ক্রিকেট টিম বাংলাদেশে এসে বাংলা ওয়াশ হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে ট্রেনিং নিতে আসবে, এরকম একটা ভাব, প্রশিক্ষণে আসবে, এরকম একটা ভাব। কিন্তু আপনি কি মনে করেন এই পাকিস্তানের এই অবস্থা থাকবে? যদি হবে, পাকিস্তান যদি এই লেসন লার্ন করে, যদি প্রপারলি নেয়, দেখবেন আগামী বছর পাকিস্তান ঘুরে দাঁড়াবে, এবং ঘুরে দাঁড়াবে পাকিস্তান। নিয়ম যে কোনো ক্রিকেট টিমের, আমরা অস্ট্রেলিয়াকে দেখেছি হেরেছে, আমরা সাউথ আফ্রিকাকে দেখেছি এক সময় একদম মানে কোয়ালিফাই, যে কোনো জিনিসেই। আজকে রাজনীতিতে ইন্দিরা গান্ধী হেরে আসামে গিয়ে দাঁড়াইছিল ইলেকশন করতে। আজকে কদিন আগে আপনি দেখলেন যে রাহুল, সে 2 মাসে মৌনতা চলে গেছে, সে গিয়ে মানে কোথায় গিয়ে সে মৌনতা করে, সে একদম কথাবার্তা না বলে ধ্যান ধারণা করে 2 মাস মিসিং। আপনি দেখছেন মৌনতা কিনা জানি না, বাংলায় স্যাবাটিক্যালে গেছিল, স্যাবাটিক্যাল ঠিক মৌনতা না, যাই হোক সে কোনো একটা ধ্যান ধারণা চলে গেছে, এবং তার নামে দিল্লিতে পোস্টার হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, রাহুল গান্ধীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমার জানলে আমাদের রাজনীতির আমরাও একটা তলানির দিকে যাচ্ছি। আমি মনে করি, জানি না আরো কত নিচে আমরা যেতে হবে, শেষ করতে হবে। তবে আমি যেটা জানি, একটি রাজনৈতিক দল ঘুরে দাঁড়াবে, দাঁড়াতে বাধ্য, কারণ অনেক ফ্যাক্টরে কাজ করবে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন সবকিছু অ্যাজ ইট ইজ পাচ্ছে, আমি আজকে আমি একটা ফেসবুকে বলেছি যে শেখ হাসিনা কম্প্রোমাইজিং উইথ এভরিবডি। সে আলোচনা করতেছে, আর্মি বলেন, সেনা পুলিশ বলেন, বিডিআর বলেন, একটা সাধারণ অফিসার বলেন, ওই প্রমোশন দিচ্ছে, একে প্রমোশন দিচ্ছে, সবার সঙ্গে কথা বলতেছে। আমরা বিএনপি বলছি না, কেমন আইসোলেট হয়ে যাচ্ছি। পুরা পুলিশকে আমরা আওয়ামী লীগ হাতে তুলে দিয়েছি, পুরা প্রশাসনকে আওয়ামী লীগ তুলে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়টা মনে হয় না আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া দরকার, কিন্তু প্রধানমন্ত্রী তো এখতিয়ার রাখেন কথা বলবার জন্য, সেটি তো বিএনপি রাখে না। উনি বিএনপিকেই দোষারোপ করতেছেন, বিএনপি তো এখতিয়ার রাখেন ওইভাবে কথা বলার। আমাদের যদি আমরা যদি আসে ক্রস আলোচনা করতাম, আমরা যদি ধন্যবাদ মেজর, কাজে আমরা এজন্য আমি একটু কন্ট্রোল শেষ করতে হবে। সেটা হচ্ছে আজকে আপা যেটা আমরা বলতেছেন, রাজনৈতিক চাল আমাদের ভুল হচ্ছে বা হচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা হেরে যাচ্ছি বলেই আমাদের চাল ভুল হচ্ছে, আমরা হেরে যাচ্ছি বলেই আমাদের চাল ভুল হচ্ছে, চাল ভুল হচ্ছে বলে হেরে যাচ্ছে। আমি আবার এইভাবে বলতে পারি যে হেরে যাচ্ছি বলে আমার চালটা ভুল হচ্ছে, আমি হেরে যাচ্ছি বলে আমার চালটা ভুল হচ্ছে, আমি জিতে যাবো তখন আমার চাল সঠিক হয়ে যাবে। কাজে আমার ঘাবড়ানোর কিছু নাই। আপনারা আমাদের ক্রিটিসাইজ শুনতে হবে, শুনে তার উপরে শুনতে বললাম, আমি শুনে আমি আবার ঘুরে দাঁড়ানো, কারণ আমাকে পোস্টমর্টেম না করে আমাকে আবার ধন্যবাদ। আমার মনে হয় এখন আমাদের রাজনীতিটা একটু, রাজনীতি সমাধান হবে তা না, কিন্তু রাজনীতি থেকে সম্ভবত আগামী দিনের রাজনীতিটা আপনি কিরকম সেটাই বলছি, আগামী দিনের রাজনীতিটা সম্ভবত সহিংসতা পরিহারের রাজনীতি হবে, এটা আমার ধারণা। বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ এটা বলছে, তাদের যে স্ট্র্যাটেজি, উনি বিএনপির যে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, আমার মনে হয় এই নির্বাচনে অংশগ্রহণের ভিতর দিয়ে সেই ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছে।
যদি এটা না হয়ে থাকে বিএনপির কপালে আরো দুঃখ আছে। কিন্তু আমার কেন জানি বিশ্বাস করতে ইচ্ছা হয় সেই ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছে এবং সহিংসতার রাজনীতিটা তারা উপলব্ধি করেছে। আপনার কাছে কি মনে হয় ঘুরে দাঁড়ানোর জন্য যেটুকু পলিটিক্যাল স্পেস বিএনপির দরকার সেটা বিএনপি পাবে কিনা? বিএনপি পাবে এবং পেতে শুরু করেছে। আসলে স্পেস দিয়েই সে ঘুরে দাঁড়াচ্ছে, মানে ওই যদি স্পেসটা না পেত ঘুরতেও পারতো না। এখন জিনিসটা হচ্ছে আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ বসে থাকবে তাকে ক্ষমতায় আরোহণ করতে সাহায্য করার জন্য, ইট ইজ এ মিজারেবল মিস্টেক দ্যাট উই উইল মেক। আওয়ামী লীগ কিন্তু সর্বাত্মক কৌশল খেলবে, এটা খুবই ন্যাচারাল, যাতে বিএনপি নির্বাচনে থাকে, রাজনীতিতে থাকে, কিন্তু পাওয়ারে আসতে না পারে। কারণ রাজনৈতিক দল, আমাদের যেই ধরনের দল, তারা ক্ষমতায় থেকে কোট আনকোট জনগণের সার্ভিস দেওয়াই তার উদ্দেশ্য, সুতরাং ক্ষমতায় সে থাকতে চেষ্টাই করবে। এখন বিএনপিকে আউটস্মার্ট করতে হবে আওয়ামী লীগকে। এই কিছুদিন যাবৎ আওয়ামী লীগ বিএনপিকে আউটস্মার্ট করে চলেছে এবং আখতারুজ্জামান ভাই ঠিকই বলেছেন, একসময় আওয়ামী লীগও এই খেলাধুলা কৌশল কূটকৌশল বুঝতে, অ্যাডজাস্ট করে আবার বাউন্স ব্যাক করতে দে টুক 21 লং ইয়ার্স। তো আমার ধারণা বিএনপির কম লাগবে। বিএনপির হয়তো কয় বছর গেছে, কবে থেকে ধরবেন? আমি তো ধরি অ্যাকচুয়ালি 1 বছর। বিএনপির অ্যাকচুয়ালি যদি এরশাদের পতন থেকে ধরেন, 4টা সরকার ছিল, 2টা বিএনপি। আওয়ামী লীগের যে হিসেবে আপনি 21 বছর ধরছেন, সেই হিসেবে বিএনপিকে অলরেডি 8-9 বছর ধরতে হবে। না, ধরতে হবে না। এই জন্য ধরতে হবে না, এই জন্য 10-10 তো সরকারের না না, এরশাদের পতনের পর 10-10 200 টার্ম দুইজনের। আর তত্ত্বাবধায়ক সরকারের যে 2 বছর, দুইজন সমান পিটুনি খেয়েছে, সুতরাং ওই দুইটাও নিউট্রাল। তারপরে 1 বছর, সুতরাং 1 বছর কিছু না। বিএনপির কিন্তু ট্র্যাক রেকর্ড আছে অলরেডি 9 বছরের এরশাদের বিরুদ্ধে ক্ষমতার বাইরে থাকা। তো 9 বছরের শক্তি সামর্থ্য তো বিএনপি দেখিয়েছে, সুতরাং খারাপ অবস্থা। সুতরাং বিএনপি 15 বছর, 1 বছর কাছে আরো 14 বছর তার সক্ষমতা আছে বিরোধী দলে থাকা এবং টিকে থাকার। সুতরাং বিএনপিকে আমি আন্ডার এস্টিমেট করছি না। এখন তাদের স্মার্টনেসের উপর নির্ভর করবে, এটা কি 14 বছর লাগাবে না 14 মাসে হবে। 14 মাস থেকে 14 বছর কিছু একটা হবে। চমৎকার বলছেন। খুব সুন্দর বলেছেন নাইম ভাই। আমি সিম্পলি এই কথা বলি, কিছুদিন আগে আপনার এখানে বসে বলেছিলাম যে বিএনপি যদি এবার পরাজিত হয়, বিএনপির দলকে সুসংগঠিত করার সর্ববৃহৎ সুযোগ হবে এইটা। হয়েছে এবং হয়েছেও তাই। এবং আমরা কিন্তু উনি যে কথাটা বললেন যে বডি ল্যাঙ্গুয়েজে আমরা ফিল করছি, আমি মেনশন করতে চাই, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে ফিল করছি দে আর ওয়ার্কিং অন দ্যাট, এই শক্তিটাকে সমন্বিত করার। আরেকটি হচ্ছে আমার দল সম্পর্কে বলি, আমার দলকে যদি শক্তিশালী করতে হয়, দে মাস্ট হ্যাভ এ পাওয়ারফুল, শক্তিশালী বিরোধী দল। যে কোনো দলকে উপরে উঠতে হলে আপনার দলকে আপনার শক্তিমান মনে হচ্ছে না? না, বিরোধী দল দরকার। বিরোধী দল যদি না থাকে তাহলে দলের ভিতরে যে দেখলেন না মারামারি, একই দলের ভিতরে কত মারামারি হয়েছে। যদি বিরোধী দল শক্তিশালী থাকে তখন এই মারামারি কিন্তু কমে যাবে, খাবলা দেওয়া থেমে যাবে। কারণ তখন সমস্ত শক্তি যাবে বিরোধী দলের সাথে কনফ্রন্টেশন, আর্গুমেন্ট এবং তাদেরকে হারিয়ে নিজে জেতা। পৃথিবীর সব জায়গাতেই একজন ফার্স্ট হতে পারে না যদি ছাত্র একজন থাকে। 10 জন ছাত্রের ভিতরে ফার্স্ট হওয়াটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং আমি মনে করি, আমি প্রচন্ড রকম আশা করি সরকারও এই জিনিসটি চায়, কারণ সরকারকে সারা বিশ্বের সামনে যদি নিজেকে উপস্থাপন করতে হয়, অবশ্যই বিরোধী দল একটি থাকতে হবে এবং লজ্জাজনক ভাবে বিরোধী দল থাকলে হবে না। শক্তিশালী একটি বিরোধী দল থাকা মানে হলো ওই দেশে একটি শক্তিশালী সরকার তৈরি হয়েছে। আমি প্রচন্ড রকম আশাবাদী বিএনপির পক্ষেও এবং আওয়ামী লীগের পক্ষে। এবং এই ইলেকশন আমি মনে করি এই ইয়ং জেনারেশন যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যে ভাষায় কথা বলেছে এবং যেভাবে অপরিচিত মানুষ এই পরিমাণ ভোট পেয়েছে, এগুলি যদি সামগ্রিকভাবে আপনি চিন্তা করেন, বাংলাদেশের শক্তি, জনগণের শক্তি যে আছে এবং ইয়ং জেনারেশন যাকে আমি অহরহ বলি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তারাই বাংলাদেশকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাবে। আর কিছু যোগ করবেন আপনারা 30 সেকেন্ডস করে? না, আমি আপনি করতে চান? আমি আপনার কাছে পরে আসছি। আমি এই কথাটাই বলতে চাচ্ছি, রাজনীতিবিদকে আগে রাজনীতি হিসেবে আমি যেটা মনে করি, আসলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা ঘুরে না দাঁড়ালে আমাদের অস্তিত্বের প্রশ্ন এখানে আছে। ইনশাল্লাহ দল সেভাবে সাংগঠনিক আগাবে, সাংগঠনিক বৃদ্ধি হবে। যেটা হয়ে গেছে, এটা নিয়ে আমাকে আর সময় নষ্ট করে, এটাকে দোষারোপ করে, কাউকে গালাগালি করে লাভ নেই। ভুল আমার, দোষ আমার, আমাদের সবার সম্মিলিতভাবে আমরা সবাই ভুল করেছি, আমরা সঠিক কাজটি করতে পারি নাই, তারই পরিণতি আমরা হয়েছে।
আমি মনে করি আমার সকল ভাইদেরকে আমি বলবো ধন্যবাদ। যে আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নেই, মনে রাখেন। আমরা আবার শুরু করি, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। মনে রাখেন, আমি এটা বলে শেষ করব যে এই যে আমাদের মেয়র ইলেকশন, যেটা নির্দলীয়ভাবে আমরা একটা যোগ্য সৎ মেয়র পেতে চেয়েছিলাম, এই আপনাদের রাজনীতিবিদদের ছায়া পেছনে এসে সেই ইলেকশনটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটা ভালো ইলেকশন দেখতে আমরা মানে খুব হতাশাগ্রস্ত হলাম যে একটা ভালো ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ইলেকশন আমরা দেখতে পারলাম না। 1 মিনিট 30 সেকেন্ড। আপনি আপনাদের বলেন নির্দলীয় ভাবে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন অনেক কিছু হইতে পারে। ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন নির্দলীয় ভাবে করার মতো বড় লোকই সংগঠন, এই 15,000 এজেন্ট দেওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে এটা কোনোদিন হবে না। ঢাকা সিটির মেয়র এভাবে হতে পারবে না। বড় দল করে ফেলবে তারা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান রীতিমতো আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। মনে রাখার মেজর আখতারুজ্জামান, নাইমুল ইসলাম খান এবং আর্কিটেক্ট মুবাশশির হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তবে অতিথিদের মধ্যে একটা ঐকমত্য এখানে আছে যে এখানে কাউকে অভিযোগ করে আসলে লাভ নেই, কারণ এটি যেহেতু রাজনৈতিকভাবে একটি নির্বাচন হয়েছে, শক্তির ভারসাম্যটা এখানে ছিল না। শক্তির ভারসাম্য যদি থাকতো, এই ধরনের অনিয়ম করবার সুযোগ করবার কোনো সুযোগ থাকতো না, কেউ করতে পারতেন না। কাজেই এই নির্বাচন আসলে সকলেরই ঘুরে দাঁড়াবার সুযোগ হয়তো করে দিয়েছে। যারা নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন নির্বাচনের দিনে, তাদের শক্তি সঞ্চয়, তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করবার সুযোগ রয়েছে এবং সেই শক্তিটা তাদের সঞ্চয় করতে হবে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবার জন্য, সর্বাত্মকভাবে মোকাবেলা করবার জন্য। ক্ষমতায় যারা আছেন, নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের বেশ কিছু ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের নৈতিক অবস্থানটিকে আরো শক্তিশালী করবার জন্য যা যা করণীয় সেটি করতে হবে এবং সেটি করবার জন্য তাদের প্রধানতম যে কাজটি করতে হবে, আমার অতিথিরাই বলছেন, সেখানে অপোজিশনকে শক্তিশালী করবার বা তাদের যেটুকু সামর্থ্য শক্তি আছে রাজনৈতিক চর্চা করবার জন্য, সেটুকু স্পেস আসলে রাষ্ট্র ক্ষমতা থেকে যারা ক্ষমতায় আছেন তাদের করে দিতে হবে। না হলে এইভাবে হয়তো তারা একটা সময় বা অনেকটা সময় পার করতে পারবেন, কিন্তু কখনো না কখনো এই পরিস্থিতির কিন্তু শেষ হবে এবং সেখান থেকে পরিস্থিতি অন্যদিকে টার্ন নিতে পারে। কাজেই এই বিষয়গুলো সকল রাজনৈতিক পক্ষকে বিবেচনায় নিতে হবে। এবং যে প্রশ্নটি শেষ মুহূর্তে আলোচনায় আবারও উঠে আসলো যে এই স্থানীয় সরকারের নির্বাচন রাজনৈতিকভাবে হওয়া উচিত কি উচিত না, সাংবিধানিকভাবে এটি অরাজনৈতিক মানে নির্দলীয়ভাবে হওয়া কথা, কিন্তু সেটি হচ্ছে না এবং সেটি হওয়া সম্ভব না, আমার কোনো অতিথি এখানে বলছেন। কাজেই স্থানীয় সরকার নির্বাচন হয় আমাদের সকল পর্যায়ে রাজনৈতিকভাবে দলীয়ভাবে করতে হবে, অথবা যদি এটি নির্দলীয়ভাবে করতে হয় সেক্ষেত্রে কোনোভাবেই এই ধরনের যে সুযোগ আমরা রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে দেয়া হলো, নির্বাচন কমিশন দিল, সেই ধরনের কোনো আইনি সুযোগ দেয়া যাবে না। সেটি আদালতের মাধ্যমে, নির্বাচন কমিশনের ক্ষমতার মাধ্যমে সেই ক্ষমতাটা সর্বোচ্চ যেভাবে প্রয়োগ করা সম্ভব সেভাবে প্রয়োগ করতে হবে। আদারওয়াইজ এটিকে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিয়ে সকল স্তরের নির্বাচনকে দলীয়ভাবে করবার জন্য এটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই ঐকমত্যটা বোধহয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে আছে। প্রধানমন্ত্রী খানিকটা ইঙ্গিত দিয়েছেন সেটি, যে আগামীতে সব নির্বাচনই দলীয়ভাবে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।